ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান, কড়া জবাব তেহরানের। পাল্টাপাল্টি হামলা। 4 বছর পর আবার উত্তপ্ত ইয়েমেন। হাউথি বিমান ঠেকাতে সানার বিমানবন্দরে সরকারের হামলা। জবাবে সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। বালেন্দ্র শাহের পদত্যাগ দাবিতে নেপালে ফের জেনজি আন্দোলন। আগুনে ঘি ঢেলেছে রাইড শেয়ারিং চালকের আত্মহত্যা। বস্তি উচ্ছেদ আর কঠোর নীতির বিরুদ্ধে রাজপথে শত শত মানুষ। চীনের উত্তর ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যার কবলে। ভারতের পূর্ব উত্তর পূর্বাঞ্চলে সতর্কতা জারি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। আজ থেকে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে তেহরানও। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলার তথ্য মিলেছে। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে তেহরান। এতে আমিরাতে একজন ভারতীয় নিহতের খবর পাওয়া গেছে। এদিকে মোসাদের সঙ্গে যোগাযোগের দায়ে আইআরজিসির হেফাজতে রয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আবারও নৌ অবরোধ কার্যকর করছে সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনী জানিয়েছে ইরানি বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজে এই অবরোধ কার্যকর হবে। তবে মানবিক সহায়তাবাহী জাহাজ এবং ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া বাণিজ্যিক জাহাজকে পরিদর্শনের পর চলাচলের সুযোগ দেওয়া হবে। ওয়াশিংটনের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব ইরানই পালন করবে। এরই মধ্যে ইরানের কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় শহর জামে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত হানে তেহরান। এতে আমিরাতের তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্তের পাশাপাশি ভারতীয় নিহতের খবরও মিলেছে। সামরিক সংঘাতের পাশাপাশি সামনে এসেছে নতুন এক গোয়েন্দা তৎপরতার তথ্য। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সম্ভাব্য নেতৃত্বে আনতে গোপনে যোগাযোগ করেছিল ইসরায়েল। এজন্য মোসাদের তৎকালীন প্রধান ডেভিড ভার্নিয়া হাঙ্গেরিতে গিয়ে তার সঙ্গে বৈঠকও করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একাধিকবার তার সঙ্গে গোপন যোগাযোগ, ভ্রমণ ও আবাসনের ব্যবস্থাও করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বর্তমানে আহমাদিনেজাদ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদিও ইসরায়েল বা ইরান কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। একদিনেই প্রায় 9% বেড়েছে ব্রেন্ট ক্রুডের দাম, যা প্রতি ব্যারেল $82.79 পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলও 2 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জাহাজ চলাচলে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে নতুন জ্বালানি করিডোর গড়ে তুলতে যাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। 4 দশকের বেশি সময় বন্ধ থাকা কিরকুক বানিয়াস তেল পাইপলাইন পুনরায় চালুর পরিকল্পনা এখন শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ইরাকের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। বিশ্লেষকদের মতে এটি শুধু জ্বালানি নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে ইরাকের কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত প্রায় 500 মাইল দীর্ঘ ঐতিহাসিক তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে এই 3 দেশ। ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অচল থাকা কিরকুক টু বানিয়াস পাইপলাইন আবার চালুর বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সিরিয়া ও ইরাক বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করতে কাজ করছেন। 1952 সালে নির্মিত এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল তেল পরিবহন করা হতো। তবে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়ায় ইরানের পক্ষ নেয়ায় 80 দশকে এটি বন্ধ করে দেয় বাগদাদ।
পরে 2003 সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পাইপলাইনটি কার্যত অচল হয়ে পড়ে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের পর হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাব আরও জোরালো হওয়ায় বিকল্প রপ্তানির পথ খুঁজতে তৎপর হয় ইরাক। যুদ্ধের সময় ট্রাকে করে সীমিত পরিমাণ তেল সিরিয়ায় পাঠানো হলেও তা চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। তাই পুরনো এই পাইপলাইন কার্যকর করাকেই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখছে বাগদাদ। তবে সংস্কার শেষে এটি চালু হতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প কেবল জ্বালানি পরিবহনের উদ্যোগ নয়, বরং ইরানের হরমুজ নিয়ন্ত্রণের বিকল্প গড়ে তোলা এবং সিরিয়াকে নতুন আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত করারও কৌশল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও কূটনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলেও মত তাদের। ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। এর জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান সমর্থিত হাউথিরা। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর কিছুটা শান্ত হয়ে আসা ইয়েমেন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায় সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। তাদের দাবি, ইরান থেকে হাউথি প্রতিনিধি দল বহনকারী একটি বিমান সানায় অবতরণ ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ভূপাতিত করেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। তেহরানের দাবি, সানার বিমানবন্দরে হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইয়েমেনের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে ইয়েমেন সরকারের অভিযোগ, হাউথিরা ইরানের সহায়তায় ইয়েমেনের আকাশসীমা ব্যবহার করে সামরিক ও রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। সরকার বলছে, কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এবং ভবিষ্যতেও ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। চলতি মাসের শুরু থেকেই উত্তেজনা বাড়ছিল। এর আগে সানায় অবতরণ করা একটি ইরানি বিমানকে ঘিরেও সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তোলে হাউথিরা। তখনই তারা সৌদি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল। সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে সেই হুমকি বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রসের একটি বিমান আটকে রাখা এবং এর পাইলট ও কোপাইলটকে আটকে রাখার অভিযোগও তুলেছে ইয়েমেন সরকার। 2015 সালে হাউথিরা রাজধানী সানা দখল করে সরকারকে উৎখাত করার পর থেকে ইয়েমেনে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও বিস্তৃত হয়। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সহিংসতা কিছুটা কমলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা নতুন করে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা তৈরি করছে। মধ্যপ্রাচ্য সংকটের বড় ধাক্কা এবার বৈশ্বিক সার বাণিজ্যে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর এক নতুন বিশ্লেষণে দেখা গেছে, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এতে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া ও ডিএপি সারের দাম যেমন অস্বাভাবিক বেড়েছে, তেমনি নেপাল ও শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্তত 18টি দেশ চরম আমদানির ঝুঁকিতে পড়েছে। শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সার বাণিজ্যেও প্রভাব ফেলেছে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী। চলতি বছরের প্রথম দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে থমকে যায় এ পথ, আর এতেই ব্যাহত হয় সারের বৈশ্বিক বাণিজ্য। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাইরে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, যা অব্যাহত থাকে জুন পর্যন্ত। জুলাইয়ের শুরুতে কয়েকটি চালান শুরু হলেও তা ফেরেনি স্বাভাবিক অবস্থায়, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সংঘাতের আগে প্রতি টন ইউরিয়ার দাম যেখানে ছিল প্রায় $400, এপ্রিলে তা দ্বিগুণ বেড়ে দাঁড়ায় $850। যদিও জুন নাগাদ বেশ কিছুটা কমে প্রতি টন ইউরিয়া সারের দাম নামে $453। অন্যদিকে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট সারের প্রতি টনের দাম $580 থেকে বেড়ে $770 পৌঁছায়। WTO বলছে, বিশ্বের মোট নাইট্রোজেন ভিত্তিক সার রফতানির 24.8% এবং ফসফেট সার রফতানির 11.4% করে উপসাগরীয় অঞ্চল, আর নাইট্রোজেন ভিত্তিক সারের 40% এবং ফসফেট সারের 48% যায় এশিয়ার বাজারে, যার মধ্যে ভারতের আমদানির প্রায় 2/3 আর থাইল্যান্ডের প্রায় অর্ধেক নাইট্রোজেন ভিত্তিক সারের যোগানও আসে এখান থেকেই। WTOর বিশ্লেষণ বলছে, উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা 81টি দেশের মধ্যে 18টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই তালিকায় রয়েছে নেপাল ও শ্রীলঙ্কাও।
বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা, সার সরবরাহ দীর্ঘদিন ব্যাহত হলে কৃষি উৎপাদন কমতে পারে, আর তার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামে এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা। কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানী দোহার ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা শেষে লুজাইল কবরস্থানে তাকে দাফন করা হয়। ধর্মীয় রীতিনীতি মেনে অত্যন্ত সাদামাটা আয়োজনে শেষ বিদায় জানানো হয় সাবেক এই আমিরকে। বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ রাজপরিবারের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন। এর আগে গেল রোববার ৭৪ বছর বয়সে মারা যান সাবেক আমির শেখ হামাদ। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর কাতার শাসন করেন তিনি। তার দূরদর্শী নেতৃত্বেই কাতার বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এদিকে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থনের জন্য স্মরণ করা হচ্ছে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে। গাজার অবরোধ ভেঙে সফর করা প্রথম আরব নেতা হিসেবেই নয়, স্বাধীন আরব গণমাধ্যমের নতুন যুগেরও প্রতিকৃত ছিলেন তিনি। ফিলিস্তিন, গাজা এবং মত প্রকাশের স্বাধীনতায় রেখে গেছেন দীর্ঘস্থায়ী এক উত্তরাধিকার। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলির একটি ফিলিস্তিনের প্রতি তার অকুণ্ঠ সমর্থন। ২০১২ সালে ইসরায়েলের অবরোধের ৬ বছর পর তিনি স্ত্রী শেখা মোজাকে সঙ্গে নিয়ে গাজা সফর করেন। হামাসের নিয়ন্ত্রিত গাজায় কোনো আরব রাষ্ট্রপ্রধানের এটি ছিল প্রথম সফর। ফিলিস্তিনিদের কাছে সেই সফর ছিল অবরোধ ভাঙার সাহসী বার্তা। সেই সফরেই গাজার পুনর্গঠনের জন্য কাতারের অনুদান $২৫৪ মিলিয়ন থেকে বাড়িয়ে $৪০০ মিলিয়ন ঘোষণা করেন শেখ হামাদ। তার অর্থায়নে খান ইউনিসে নির্মিত হয় শেখ হামাদ সিটি, গড়ে ওঠে আবাসন, সড়ক, হাসপাতাল এবং বিভিন্ন অবকাঠামো। ২০১৯ সালে চালু হওয়া শেখ হামাদ পুনর্বাসন ও কৃত্রিম অঙ্গ হাসপাতাল যুদ্ধের মধ্যেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যদিও চলমান ইসরায়েলি হামলায় এসব প্রকল্পের বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, তবুও সেগুলো আজও গাজার মানুষের কাছে তার অবদানের স্মারক হয়ে আছে। ফিলিস্তিনের প্রতি শেখ হামাদের অবস্থান আরও আগের। ১৯৯৯ সালে তিনি ১৯৬৭ সালের পর প্রথম উপসাগরীয় নেতা হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ড সফর করেন এবং ইয়াসির আরাফাতের সঙ্গে বৈঠক করেন। ২০০৮ থেকে ৯ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় জরুরি আরব সম্মেলনের ডাক দেন। পুনর্গঠনের জন্য $২৫০ মিলিয়ন তহবিল এবং অবরোধ এড়াতে সমুদ্রপথে মানবিক করিডর তৈরির প্রস্তাবও দেন। ফিলিস্তিন ইস্যুকে তিনি সবসময় আরব বিশ্বের কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে তুলে ধরতেন। শেখ হামাদের আরেকটি ঐতিহাসিক অবদান সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠা। ১৯৯৬ সালে তার উদ্যোগী যাত্রা শুরু করে সংবাদ মাধ্যমটি। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ পরিবেশনার বাইরে গিয়ে স্বাধীন সাংবাদিকতার নতুন ধারা তৈরি করে আল জাজিরা, যা মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে আমূল পরিবর্তন আনে। তার নির্দেশ ছিল সাংবাদিকরা পেশাগত নীতিমালা অনুসরণ করে স্বাধীনভাবে কাজ করবেন এবং কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না। আফগানিস্তান, ইরাক, গাজা কিংবা পশ্চিম তীর বিভিন্ন সংঘাতের খবর তুলে ধরতে গিয়ে আল জাজিরা বহুবার হামলা, হুমকি ও রাজনৈতিক চাপের মুখে পড়েছে। নেটওয়ার্কটির একাধিক সাংবাদিকও প্রাণ হারিয়েছেন। তবুও শেখ হামাদ মত প্রকাশের স্বাধীনতা থেকে সরে আসেননি। বিশ্লেষকদের মতে ফিলিস্তিনের প্রতি তার দৃঢ় অবস্থান এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সাহসী সিদ্ধান্তই তাকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক ব্যতিক্রমী ও প্রভাবশালী নেতায় পরিণত করেছে। নতুন করে জেনজি আন্দোলনের মুখে নেপাল সরকার। নানা অনিয়মের মধ্যে আগুনে ঘি ঢেলেছে একজন রাইড শেয়ারিং চালকের আত্মহত্যা। এছাড়া বস্তিবাসী উচ্ছেদ এবং সরকারের কঠোর নীতির বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমেছে শত শত মানুষ। মাত্র কয়েক মাসেই পরিবর্তনের প্রতীক থেকে জনরোষের কেন্দ্রে বালেন শাহ। গত বছরের জেনজি আন্দোলন নেপালের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। দুর্নীতি ও পুরনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তরুণদের সেই আন্দোলনের পর পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হন বালেন শাহ। নতুন রাজনীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিতে তরুণদের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ক্ষমতায় আসার গল্প সময়ের মধ্যেই সেই আস্থায় চির ধরতে শুরু করে।
সেই অসন্তোষ আরও তীব্র হয় ২৫ বছর বয়সী রাইড শেয়ারিং চালক গণেশ নেপালির মৃত্যুর ঘটনায়। কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে পার্কিং নিয়ে মহানগর পুলিশের সঙ্গে দীর্ঘ তর্কের পর মোটরসাইকেলে হুইল লক লাগানো হয় এবং জরিমানা করা হয় তাকে। এর প্রতিবাদে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন গণেশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাকে স্ট্রেচারের বদলে গাড়িতে তোলার ভিডিও ব্যাপক সমালোচনার ঝড় তোলে। তবে ক্ষোভ শুধু এই একটি ঘটনায় সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে চলা নদী তীরবর্তী বস্তি উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের অভাব এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকেও পরিবারগুলোকে সরিয়ে দেওয়ার নির্দেশ নতুন করে জনরোষ বাড়িয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দরিদ্র মানুষ, হকার ও বস্তিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ গ্রেপ্তার এবং মহানগর পুলিশের ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলছেন তারা। সিংহদরবার সচিবালয়ের সামনে শত শত মানুষ গণেশ নেপালের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন এবং মানবাধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন। চাপের মুখে সরকার তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং তার স্ত্রীকে চাকরি এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, এটি শুধু একটি মৃত্যুর বিচার নয়, বরং সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনমুখী শাসনের প্রশ্ন। বিরোধী দল ও নাগরিক সমাজের অভিযোগ, প্রতিশ্রুত সংস্কারের বদলে সরকারের কর্মকাণ্ডে বাড়ছে স্বেচ্ছাচারিতা ও জনগণের সঙ্গে দূরত্ব। যে জেনজি একসময় বালেন শাহকে পরিবর্তনের প্রতীক বানিয়েছিল, সেই তরুণরাই এখন তার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই অনেকের মতে এই আন্দোলন শুধু একটি ঘটনার প্রতিক্রিয়া নয়, বালেন সরকারের প্রতি জমে থাকা অসন্তোষের বিস্ফোরণ।